জয় হিন্দ বন্ধুরা। জানেন তো আমাদের পাশে একটা প্রতিবেশী দেশ আছে যার নাম হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, নামটা আমি বিকৃত করেই বললাম, কেননা বর্তমান সময়ে এই দেশে সন্ত্রাসী কাংলারায় বসবাস করে, তাই ওটার নাম দিয়েছি বাংলাদেশ। যদিও এটার অনেকগুলো নাম আছে। ফার্স্ট নাম সেটা ছিল পূর্ব পাকিস্তান, দেন আমরা সেটাকে একটা স্বাধীন রাষ্ট্রে বা স্বাধীন দেশে পরিণত করে সেটার সুন্দর নাম দিয়েছিলাম, সেটার নাম ছিল বাংলাদেশ। ইভেন এখন সেই দেশের কাঠমোল্লারা বা ইসলামিক সন্ত্রাসীরা সেই নামটাকেও চেঞ্জ করতে চাইছে, এমনটা খবর আছে আমার কাছে। সো যেটাই হোক, এখন এই মুহূর্তে এটা আমার সবথেকে ফেভারিট নাম, সন্ত্রাসী বাংলাদেশ। সো যাই হোক, বর্তমান সময়ে এই বাংলাদেশ নামটাকে বিকৃত করেছি, কেননা বর্তমান সময়ে এই দেশটার কাজগুলো এরকম। যাই হোক, কথা আমার এটা নয়, কথা এখন এটাই, বর্তমান সময়ে যদি আপনাকে সহজ সরল ভাষায় বলি, বলুন তো বাংলাদেশের অবস্থাটা কি? আপনারা অনেক রকম কথা বলবেন। আমি আপনাকে একদম সহজ সরল এক লাইনের ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের অবস্থা নাও চুদলিংপং। এবার আপনি বলতে পারেন, হোয়াট ডু ইউ মিন বাই চুদলিংপং? তো হোয়াট ডু ইউ মিন বাই চুদলিংপং মানে হচ্ছে পং পং। আবারও প্রশ্ন আসতে পারে, পং পং আবার কী জিনিস? তো বর্তমান সময়ে এটা আপনাকে ক্লিয়ার করতে চাইছে যে পং পংটা কী। চলুন এটাকে নিয়ে ছোট্ট আপনাকে একটা গল্প শোনাই, ভালো করে শুনবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কথাগুলো খারাপভাবে নেবেন না, শেষ পর্যন্ত দেখুন, দেন কমেন্ট করুন। চলুন আপনাকে এক গল্পটাই আগে শোনাই। ইউক্রেন নামে একটা দেশ ছিল, যেটা আপনারা অলমোস্ট চেনেন, এখন না চিনলেও এখন বাচ্চা বাচ্চা চেনে। স্বর্গ না, কিন্তু ব্যর্থও না। যা ছিল তা সেই টাইমে বা আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত তা বাংলাদেশের চেয়ে অন্তত 60 গুণ বেশি উন্নত, নিঃসন্দেহে বলা যেতেই পারে। তো তারপর কি হলো? হ্যাঁ, মার্কিন ডিপ স্টেট সেখানে ঢুকলো, অরেঞ্জ বিপ্লব ঘটালো, রুশপন্থী সরকার ফেলে দিয়ে একজন মার্কিনপন্থী কমেডিয়ানকে রাষ্ট্রপতির চেয়ারে বসালো। তার নামটা কি জানেন তো? হ্যাঁ, আমি জানি, আপনারা জানেন, তার নাম জেলেনস্কি। ক্ষমতায় বসেই সেই ভার তার প্রভুদের খুশি করতে রাশিয়ার সীমান্তে উস্কানি দিতে থাকে। ন্যাটো, অস্ত্রমহড়া, ন্যাটোতে যোগদান, সব কিছু দিয়ে রাশিয়ার সহনশীলতা চুলকাতে থাকলো এই জেলেনস্কি। একসময় রাশিয়াও বিরক্ত হয়ে উঠল এই জেলেনস্কির ওপর আর ইউক্রেনের ওপর। তারপরের ইতিহাস তো আপনাদের চোখের সামনে কয়েক বছর ধরে দেখছেন। এবার প্রশ্ন হলো, আজ ইউক্রেন কেমন আছে? এটাকে নিয়ে অনেক প্রশ্ন, অনেক উত্তর আসে, তবে বেশি কিছু না, কয়েকটা মেন হেডগুলো আপনাদের সহজ সরলভাবে আপনাদের বুঝিয়ে বলি। আজ ইউক্রেনের ঘরের ভেতরে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত, শহর ধ্বংসস্তূপ, অর্থনীতি আইসিইউতে, একটা প্রজন্মই পুরো শেষ, দেশ বন্ধক দেওয়া হয়ে গেছে আমেরিকার ন্যাটোর কাছে আর ইউরোপীয় দেশের কাছে। তো অন্যদিকে যারা এই সব কিছুর পিছনে আছে, মানে মার্কিনিরা, তারা নিরাপদ দূরত্বে বসে আছে, গণতন্ত্র নিয়ে বক্তৃতা দিচ্ছে দূরে থেকে। তাহলে এবার প্রশ্ন হলো, শিক্ষাটা কী মিলল বা শিক্ষা কি? দেখুন, প্রতিবেশী যদি আপনার চেয়ে কয়েক গুণ বড় হয় তো দূরের কথা, কয়েক গুণ যদি বড় হয়, সামরিক শক্তিতে সে যদি পরাক্রমশালী হয়, তাহলে তাকে ভালোবাসতেই হবে, এ কথা নয়। কিন্তু হিসাব না করে চুলকানো মানে সেটা আত্মহত্যার সমতুল্য। এবার যদি কথা বলি বাংলাদেশের, মানে বাংলাদেশের তুলনায় নয়। হ্যাঁ, বর্তমান সময়ে তার পার্শ্ববর্তী দেশ ভারত নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার পরাক্রমশালী শক্তি। সেটা আপনি মানেন বা না মানেন, আপনি ভারতকে পছন্দ করেন বা না করেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, আপনার ভাবনা আপনার কাছে, কিন্তু আপনাকে মানতেই হবে এটা। কিন্তু প্রশ্ন হলো, আপনি যদি ভারতকে চুলকান, তার রিয়াকশান সামাল দেওয়ার আপনাদের ক্ষমতা আছে তো? এই প্রশ্নটা একবার নিজেকে করুন। হ্যাঁ, আপনারা বলেন সেভেন সিস্টার ভেঙে ফেলবেন, ভারতের দূতাবাস বন্ধ করে দেবেন, সেখানে উস্কানি দেবেন, সে দেশের সংখ্যালঘুদের আমাদের দেশকে টার্গেট করে তাদের সাথে নৃশংসতা উত্তপ্ত করে তাদেরকে জিন্দা জ্বালিয়ে দেবেন, তা আবার প্রকাশ্যে। ট্যাগ লাগাবেন কি তারা ইসলামের অবমাননা করেছে। দেখুন, এসব দেখে কি ভারত বসে বসে আঙুল চুষবে, নাকি পাল্টা আঘাত করবে? আর তখন আজকের দিনে এই পৃথিবীতে এমন কোনো মিত্র আছে যে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার জন্য যুদ্ধ করবে? আপনারা বলতেই পারেন, ইউক্রেনকে দেখুন আমেরিকা ন্যাটো করেছে, এখানেও সহজ সরল হিসাব রয়েছে। কেননা আমেরিকার সাথে কথা বলে, মানে আমেরিকার যে ন্যাটো সংগঠন আছে, সেই ন্যাটোতে যুক্ত হওয়ার দরুনই কিন্তু আমেরিকা, ন্যাটো আর ইউরোপীয় সংগঠনগুলো তাদেরকে সহায়তা দিয়েছে।
কিন্তু বাংলাদেশ, তারা তো নিজেরাই কাঙ্গাল। তাদের আছেটা কি? তাদেরকে কে বা কারা সহায়তা করবে? যে বা যারা বলে আমাদের কাছে চীন আছে, পাকিস্তান আছে, তুর্কি আছে, লবঘণ্টা আছে। তুর্কি সেও দূর থেকে ইসলামিক সন্ত্রাসী আর অস্ত্রই সাপ্লাই করবে, তা আবার মাংনা নয়, টাকার বিনিময়ে। পাকিস্তান, তারা নিজেরাই ভিখারি। তারা ভিক্ষা করে অন্য দেশ থেকে এনে তাদের নিজেদের পেট চালায়। তারা আপনাকে বড় জোর সন্ত্রাসী আর কিছু অস্ত্র দেবে, তা আবার সেটা নিজের স্বার্থ আর টাকার বিনিময়ে। 1971-এর ইতিহাস জানলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, পাকিরা কখনো ফ্রিতে কাউকে কোনো কিছু দেয় না, ওরা টাকার জন্য সব কিছু করে। আর চীন, এ তো সব থেকে বড় চালাক। এ নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া কখনো কোথাও কিচ্ছুটি করে না। এবার প্রশ্ন হলো, আপনারা সবাই আপনাদের কাছে সহায়তা করবে। ভাই, আজকের দিনে ফ্রিতে কি পাওয়া যায়? ফ্রিতে কেউ কখনো কোনো কিচ্ছু দেয় না। চীন, পাকিস্তান, তুর্কি আপনাদের ফ্রিতে কেন দেবে? সন্ত্রাসী যারা সাপোর্ট করবে তার জন্যও একটা না কোনো চুক্তি অবশ্যই লাগে, মানে মানি। এবার কথা হচ্ছে, আপনাদের আছেই বাকি আর আপনারা দেবেনই বাকি। আপনারা নিজেরাই কাঙাল। আপনাদের না আছে বড় অর্থনীতি, আপনাদের না আছে বড় কোনো খনিজ সম্পদ, আপনাদের কাছে না আছে বড় কোনো টেকনোলজি, আর আপনাদের কাছে না আছে কোনো বড় প্রাকৃতিক সম্পদ যেটার বিনিময়ে আপনার দেশকে বন্দুক রেখে আপনারা ভারতের সাথে যুদ্ধ করবেন। তাই আজকের দিনে এই পৃথিবীতে এমন কোনো মিত্র আছে যে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার জন্য যুদ্ধ করবে? আগে ভাবুন। গাছে মই তুলে দিতে অনেকেই রাজি আছে, কিন্তু নামানোর সময় সে যে দাঁড়িয়ে থাকবে মইটাকে ধরার জন্য, তার কি গ্যারান্টি আছে? ইউক্রেনকে দেখুন। মুখে বড় বড় কথা বলা সহজ, কিন্তু দেশের ভবিষ্যৎ কোনো বোকাচোদা জোকারের হাতে নিরাপদ নাই। গালি দিয়ে বললাম, আবারও বলছি, বর্তমান সময়ে বাংলাদেশের উপদেষ্টা, যার কিনা জ্ঞান রয়েছে টাকা পয়সা, লোন, ব্যাংকের বিষয়ে, তাকে দিয়েছে দেশ চালাতে। তাই আবারও বলছি, কোনো বোকাচোদা জোকারের হাতে দেশ নিরাপদ নয়। রাষ্ট্র চালাতে লাগে আবেগ না, লাগে বাস্তবতা, হিসাব আর কূটনীতি। বোঝেন? ইউক্রেন ধ্বংস যদি আপনাকে কিছু না শেখায়, তাহলে ইতিহাস আপনাকে কখনোই ক্ষমা করবে না। তাই বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা চুদলিংপং। আবারও বলছি, বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা চুদলিংপং। এবার আপনি আবারও বলতে পারেন, হোয়াট ডু ইউ মিন বাই চুদলিংপং? আবারও বলছি, চুদলিংপং মিন্স পং পং। যাই হোক, এত দূর বোঝার জন্য বা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, বাকিটা আপনাদের ইচ্ছা। 6 জন আর্মি, 6 জন শান্তিরক্ষীর লাশ এসছে, কোনো আলোচনায় নাই। ওরা কি বাংলাদেশের সন্তান না? বাংলাদেশের সন্তান না? ওরা কি বাংলাদেশের নাম উজ্জ্বল করে নাই পৃথিবীর বুকে? আপনি একে খন্দকার, আমার উপসর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক, সেই লোক মারা গেল। আপনি যে আমার একমাত্র ব্যক্তি, আমার সারেন্ডারিং সেরেমনিতে যিনি উপস্থিত ছিলেন, সে মারা গেল। তিনি বাংলাদেশের জাতীয় বীর না? এবং তিনি তো হাসিনার সাথে শেষ পর্যন্ত ছিলেন না। তো আপনি সমস্ত কিছু কি আপনি একটা মেকিং গেমের মধ্যে? আমি আপনাকে বললাম যে হাদিকে যারা মেক করেছে তারাই হত্যা করেছে। হাদিকে যারা মেক করেছে তারাই হত্যা করেছে। হাদির কালচারাল সেন্টারের ফাইন্যান্সার যারা, তারাই হত্যা করেছে। হাদির ফাইন্যান্সিয়াল সাপোর্ট যারা, ফাইন্যান্সিয়াল কি বলে যে প্যাট্রন, গিয়া দেখুন, ওদেরকে খুঁজুন, ওদের মধ্যে হাদির হত্যাকারী আছে কিনা। কারণ হাদি তৈরি হওয়ার পরে হাদি বলেছে জিয়া রহমানের কথা। আপনি বলছেন যে এটা পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য। হাদি হচ্ছে স্কেপগোট, জাস্ট বলির পাটা তৈরি করা হয়েছে, পেলে পুষে এটাকে বলি দিয়ে দেওয়া হয়েছে, এবং যাতে নির্বাচনটা পিছিয়ে যায়। আপনি দেখবেন যে আজকে অনেক কথা আছে। একজন সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, যাকে বলা হয়েছিল বাই চান্স এডিটর, তিনি বলেছেন যে হাদির রক্তের সাথে, হাদির রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন হতে পারে না। কেন? কেন? পৃথিবীতে অনেক কিছুই ঘটবে, নির্বাচন হবে। আর কিছু বলার আছে? কিছুই কি বলার থাকে? আমাদের দেশের সূর্য সন্তানরা, আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের যে সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত থাকে এবং শান্তিরক্ষা বাহিনীতেও তারা অংশগ্রহণ করে থাকে, অন্য দেশের হয়ে তারা দায়িত্ব পালন করে। সেই দায়িত্বরত অবস্থায় আমাদের 6 জন বীর সন্তান মারা যায়, মৃত্যুবরণ করে। তাদের নিয়ে
কেন কথা নেই কোনো? তাদের নিয়ে কোনো পেপার পত্রিকায় কেন ওইরকম লেখালেখি নেই? কেন তাদেরকে এরকম নীরবে নিভৃতে কবর হয়ে গেল, কেউ আমরা জানলাম না কেন? বীরদের সম্পর্কে আমাদের জানার অধিকার নেই? আমাদের সন্তানরা এসব বীর সন্তান মানে বীরদের সম্পর্কে কোনো লেখাপড়া করবে না, কিছুই জানবে না? তারা কেন যায়, কেন মারা গেল, এগুলা কিছুই জানার দরকার নেই? ভবিষ্যৎ প্রজন্মর কাছে কিছুই জানার দরকার নেই? ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? 2024-এর সন্ত্রাসী হামলা শিখবে। এই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখবে যে 2024 সালে সন্ত্রাসী হামলায় যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বীর উপাধি দেওয়া হচ্ছে, তাদেরকে সরকারি খরচ দেওয়া হচ্ছে, তাদের পুরো পরিবারের দায়িত্ব নেওয়া হচ্ছে, তাদেরকে পাঠ্যপুস্তকে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে তাদেরকে আমাদের জাতীয় কবির পাশে সমাহিত করা হচ্ছে। এমনকি তারা সেটাও বিচার করছে না যে এই জাতীয় কবি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ভারতে। এই জাতীয় কবির যে বিবাহিত স্ত্রী ছিল সে কিন্তু ছিল হিন্দু। হ্যাঁ, তাহলে এই যে এত ভারত বিদ্বেষী, এত হিন্দু বিদ্বেষী, তা উনার মতন মানুষের পাশে এত একেবারে ভারত বিদ্বেষী একজনকে কবর দিয়ে দিলেন। জাতীয় কবির পাশে মানে এই ওসমান হাদি পায়, কবরের জায়গা পায়। তা তো পরবর্তীতে আরো আছে না? আপনাদের তো আরো মানে আপনাদের কথা মতন আরো সূর্য সন্তান আছে না? তাদের কোথায় কবর দিবেন? তাদের জন্য কোথায় রেখেছেন, জায়গা রেখেছেন কোথায়? জিয়াউর রহমানের কবরের পাশে? হ্যাঁ, কয়জনকে দেবেন? এই যে একটা মানে সরকারের মদদে এই যে একটা ফাইজলামি করা হলো, এই যে একটা ফাইজলামি করা হলো, এই ফাইজলামির লাগাম কিভাবে টানবেন? আপনাদের তো জাতীয় সন্ত্রাসী নেতা আরো আছে না? আরো অনেক আছে তো, শুধু উপাধি দিলে চলবে? আপনারা আবু সাইদকে কেন তার গ্রামে সমাহিত কেন করলেন? তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাহিত করা উচিত ছিল না? যে আবু সাইদের জন্য আপনারা এত বিশিষ্ট নেতা নেত্রী হতে পেরেছেন, এত দুর্নীতির মানে কারখানা গড়ে তুলতে পেরেছেন, এত বাংলাদেশের সবকিছু আপনারা বেদখল করে বসে আছেন, নিরাপত্তা বাহিনীটিও আপনাদের ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরছেন, পকেটে নিয়ে ঘুরছেন, তো সেই আবু সাইদকে তো ঢাকায় শহীদ মিনারের পাশে সমাহিত করা উচিত ছিল কি না? তাহলে কেমনে কি হইল? কেন মানে ওসমান হাদিকে কেন করা হলো? ওসমান হাদি তো প্রধান বীর ছিল না। প্রধান বীর আপনাদের কথা মতন তো আবু সাইদ। প্রধান বীর আপনাদের কথা মতন মুগ্ধ, যাদের বেচা বিক্রি করে আপনারা গদিতেও বসেছেন, যাদের বেচা বিক্রি এখনো আপনারা করে যাচ্ছেন আপনারা গদি পাওয়ার জন্য। তা তাকে আসলে উচিত ছিল তো ঢাকা শহীদ মিনার বা জাহাঙ্গীরনগরের স্মৃতিসৌধের পাশে সমাধি তৈরি করা, তাই না? কবর দেওয়া দরকার ছিল না? এটা কেন করলেন না আপনারা? এখনো সময় আছে। কখনোই আবু সাইদের কবর তার গ্রামের বাড়ি, তার বাপের পৈতৃক ভিটায় হতে পারেই না। এত বড় বীর, যাকে নিয়ে বাংলাদেশ মানে দ্বিতীয় বাংলাদেশ তৈরি হয়েছে, যার জন্য তাকে কেন গ্রামে কবর দিয়ে ফেলে রাখলেন? তার অধিকার, তার মূল্য এত কমাই দিলেন কেন? যাই হোক, আমাদের দেশের সত্যি অর্থে যারা সূর্য সন্তান, যারা বীর উপাধি পাওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে আমরা বস্তাবন্দি করে ফেলে দেই। তাদের কোথায় কবর হচ্ছে, তারা কবে লাশ ফেরত আসছে, তাদের কবর রাষ্ট্রীয় মর্যাদায় হচ্ছে কি হচ্ছে না, আমাদের কিছু দেখার দরকার নেই তো, আমাদের সময় নেই তো। আরে পেপার পত্রিকা এই সবের সময় দিলে কি তাদের থাকবে? অফিস আদালত থাকবে না তো, ভেঙে গুড়িয়ে দেওয়া হবে সব, মানে একেবারে জ্বালাও পোড়াও করে শেষ করে দিবে। এসব বীরদের নিয়ে তো কোনো পেপার পত্রিকা ব্যস্ত থাকার কথা না, তাই না? আমাদের বীররা সত্যি অর্থে যারা বীর, তারা আজীবন অবহেলাই থেকে যায়, তাই না? তার জ্বলন্ত প্রমাণ তো এই যে অবৈধ সরকার দিল আমাদের 6 জন বীরকে তারা গোপনে নিয়ে এসে কবর টবরও দিয়ে ফেললো, জনগণ জানতেই পারলাম না। মানে একটু চিন্তা করেন তো যে এরা আসলে আমাদের দেশের জন্য কি করে, বা দেশের কোন দায়িত্বে তারা থাকে, তাদেরকে আমাদের কতটুকু সম্মান আসলে দেওয়া উচিত, আমরা কি দিতে পারছি? আমরা সম্মান আসলে কাদের দিচ্ছি? যারা অযোগ্য, যারা দেশ ধ্বংসের কারিগর, যারা দেশকে একদম চোখের সামনে শেষ করে ফেলছে, আমরা তাদেরকে বীর উপাধি দিই। বাংলাদেশ আসলেই পাল্টে গেছে।